যদি আমার মেয়েকে তোর হাতে না দিই তো? বর্ণ ঠোঁট পাকিয়ে হাসলো, আর মোড়া ভেঙেই বলল, মিস্টার শিকদার, ফ্ল্যাশব্যাকে যাও। সেদিন তোমায় বলেছিলাম আনফর্চুনেটলি হৃদয় যদি একবার কারো নামে ছটফট শুরু করে পৃথিবী তছনছ করে হলেও আশফিয়ান বর্ণ তাকে নিজের করে নেবে। ট্রাই টু রিমেম্বার। চিনিয়ে নিবি আমার মেয়েকে? চেয়ে না পেলে এটাই একমাত্র উপায়। কাঁধ দুলিয়ে সে নিরুত্তাপ জবাব করে। আজাদ সাহেব বললেন, সে তো তোমায় চায় না। বর্ণ এক ভ্রু উচালো। কিভাবে বুঝলে? তোমার চায় না বলেই তো অন্য কাউকে বিয়ে করতে হ্যাঁ বলল। বুঝোই তো ড্যাড, অভিমানী হৃদয়, মান অভিমান চলছে, এক্সপ্লেইন করতে হবে। ভদ্রলোক গলা খাকারি দিলেন। গুরু গম্ভীর ছেলেটা আজ হঠাৎ এতটা বেহায়াপনা হয়ে উঠল কিভাবে? আশ্চর্যের ওপর আশ্চর্য হচ্ছেন দুভাই। শুরুতে সব ক্লিয়ার না করে এত নাটকের আয়োজন কেন? ডক্টরের বিয়ে নিয়ে বলছো তো? লেট মি এক্সপ্লেইন। বেচারার বিয়ের বয়স হয়েছে, এর উপর যাকে ভালোবাসে দাবি করছে তাকে আপন করতে না পারার আফসোসে আগামী কত বছর না জানি বিয়ে শাদী ছাড়াই একা একা জীবন। বর্ণ, মেজাজ খারাপ হচ্ছে আমার। আজাদ সাহেব খেপে গেলেন। এত হেয়ালি বরদাস্ত করা যাচ্ছে না আর। বর্ণ শ্বাস ছাড়লো, কঠিন গলায় হিসিয়ে পড়ল, ফুলের দিকে হাত না বাড়াতে আকারে ইঙ্গিতে বহুবার তাকে বুঝিয়েছি। এখন ডক্টর যদি ইনডিরেক্ট স্পিচ না বুঝে সেই ভুলটাই করে বসে, পরিণতি এমনই লেখা থাকবে, এতে আমার কি ফল্ট? বর্ণর সাথে একবার সুখের বিয়ে হলে সারা জীবন শিকদার নিবাসে থাকবে সে, কোথাও হারিয়ে যাবে না, চোখের সামনে থাকবে আজীবন। কথাগুলো রুবায়াতের মনে অক্ষরে অক্ষরে প্রবেশ করেছে। তিনি এক পায়ে রাজি, কিন্তু সুখ এই বিয়ে কিছুতেই করবে না। আয়জার কাছে গেলেন রুবায়াত। আপা, বর্ণ যা চাই তুমি সেটা মানবে? হাসপাস করছিলেন আয়জা। ছেলের সিদ্ধান্তে যে তিনি মন থেকে মানতে পারছেন না তা মুখাবয়ব থেকে বুঝতে পারছেন রুবায়াত। বিচক্ষণ মহিলা তিনি। দুঃখ পেলেন কিঞ্চিত। সুখের দুর্বলতাকে যে সবাই আর চোখে দেখছে, ঢের বুঝে গেলেন। সুখ, তুই না ভাইয়াকে ভালোবাসিস? ভাইয়াও তোকে নিজের করতে চাইছে। এখানে তোর আপত্তিটা কিসের সোনা? তোফা খুব আদরে স্বরে বোঝাচ্ছে সুখকে, কিন্তু আশানুরূপ কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। থম মেরে আছে মেয়েটা। নিশ্চয়ই মন এবং মস্তিষ্কে দ্বন্দ্বে গিয়ে জয়ী এখনো হিসেব মেলাতে পারছে না। বর্ণ আসতেই রুম ফাঁকা হয়ে গেল এক ইশারায়। চোখের পলকে অন্যমনস্ক বসার সুখের হাত ধরে দাঁড় করালো ঝটপট। চলো বিয়ে করব। শিলা পাথরের মতো যথাসম্ভব সর্বস্ব শক্তি খাটিয়ে দাঁড়িয়ে রয় সুখ। এক তুড়িতে তাকে সেভাবে টেনে নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বর্ণপিছু ঘুরল। অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, দাঁড়িয়ে পড়লি কেন? পায়ে ব্যথা? কোলে নিব? কেমন পুরুষ আপনি? লজ্জাবোধ নেই? আপনার নামের সব অনুভূতি চাপা দিয়ে সব স্মৃতির পাতা ছাই করে দিয়েছি, তাও জেদ উবেনি আপনার? ঠোঁটে ঠোঁট চেপে খানিকটা সময় স্থির তাকিয়ে থাকে বর্ণ। এরপর বলল, জেদ? হ্যাঁ জেদি। এমন এক জেদ যেই জেদে পড়ে তোর প্রেমে হাজারবার মরণ কবুল। সুখের হাত ছেড়ে নিজের কপালে হাত ঘষে। খুব শখ না শ্বাসরুদ্ধকর মৃত্যুকে বরণ করার? চল, আজ তুই আমি আর এক সমাজ মিলেমিশে মৃত্যুকে বরণ করে নতুন অধ্যায়ের সূচনা করি। মানে? বুঝিসনি? ও, আমি তো কিছু বুঝাইনি এখনো। একটা কালো ধরনের দেখতে রিমোট কন্ট্রোলার হাতে নিল। নীলচে বাটন প্রেস করতেই সুখের পেছনের দেওয়ালটা জ্বলে উঠল হঠাৎ। ভয়ার্তমুখী সে তড়িৎ পর্ণ নিকটবর্তী হয়ে এলো। যেন বিপদের মুহূর্তে এটি তার ভরসাস্থল। বড় হাসল। ইশারায় দেয়ালে তাকাতে বলল, পর্দার ব্যবস্থা করা হয়েছে, পূর্ব পরিকল্পিত। তাতে ফুটেজ উঠেছে বাহিরের স্টেজের আলাদা আলাদা কোণা। সেই কোণাগুলোই অর্থাৎ স্টেজের নিচে পৃথক পৃথক টেবিলের তলদেশে বোমার মতো কিছু লাগানো। তাতে টাইমার ছুটছে টিক 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 টিক। এক একটা ছবি দেখাতে দেখাতে বর্ণ বলল, চিনতে পারছিস? এগুলোকে কি যেন বলে? বোম বোম? কারেক্ট। বাহবা দেওয়ার মতো সে হাসল। একবার ট্রিগার প্লেস করলেই ব্লাস্ট, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তোকেও বিয়ে করতে হবে না আমায়। শ্বাসরুদ্ধকর মৃত্যু স্বাদও খুব সহজে গ্রহণের সুযোগ পাচ্ছিস, সাথে আরও হাজার খানেক জান ফ্রি। বেচারি মাসুম মানুষগুলো বিয়েতে আসাটাই এখন কাল হয়ে সামনে দাঁড়িয়েছে। বন নিজ বক্তব্য শেষে তারা দেখিয়ে সুখের হাত আঁকড়ে হাঁটা ধরে ফের। চল, হাতে সময় খুব অল্প, টাইম শেষের পথে। সুখ স্তব্ধ বনে আছে।
হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে মস্তিষ্ক, ফের দাঁড়িয়ে পড়ে। আবার দাঁড়িয়ে গেলি কেন? ডিসিশন চেঞ্জ করেছিস? করলে বলতে পারিস। তোর একটা হ্যাঁতে হাজার মানুষের জীবন বাঁচতে পারে। ইটস আ ব্ল্যাকমেল। সামথিং লাইক দ্যাট। নিথর চোখে তাকায় সুখ। এতটা নিচে নামতে বিবেকের সায় দিচ্ছে। শুধু তোর জন্য। কবুল, কবুল, কবুল। পুরুষালী দম্ভ মিশ্রিত তিনটি শব্দে বুক ধরপড় করে ওঠে সুখের। শিশির অনুভূতিতে শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। ঝরঝর করে অশ্রু করায় আখি পল্লবে। সজোরে ঢোকিলে মাথা নামিয়ে নেয় বর্ণখানিক পাশ ঘেঁষতেই হুঠাৎ তার কাঁধে মুখ লুকালো। কান্নাদের দাপটে শরীর কাঁপছে থরথর করে। কেঁদে কেঁদে কাঁধের শেরওয়ানি ভিজিয়ে ফেলল চোখের জলে। বর্ণ কাটতে দেয় তাকে, ফিসফিসিয়েই বলে, আজকের এই মুহূর্ত থেকে আশফিয়ান বর্ণকে শুধু তোর বোবা ফুলের নামে লিখে দিলাম, টিল ডেথ। মেহেরাবের অন্য কারোর সাথে বিয়ের রিজন? বর্ণর খেয়ালে এর উত্তর হবে মেহেরাব ভালোবাসে বলেছিল সুখকে। বিয়ে না হলে পরবর্তীতে সুখের জন্য অনুভূতি নিয়ে একা থাকার সিদ্ধান্তও নিতে পারে। বর্ণ চায় না তার ফুলের জন্য সে ব্যতীত অন্য কেউ ভাবুক, তাকে কল্পনা করুক। তাই তার সংসার বানিয়ে দিয়েছে। মেহেরাবের জায়গায় অন্য কেউ হলে ফুলকে ভালোবাসার অপরাধে হয়তো এতদিনে শাস্তিও ভোগ করে নিত। কিন্তু বর্ণ মেহেরাবের প্রতি সন্তুষ্ট, কেননা ফুলকে সেই ট্রিটমেন্ট করে সুস্থ করেছিল। আর দ্বিতীয় প্রশ্ন, বিয়ের দিন পাত্রী কোথায় পেল? মেহেরাবের সাথে জেসির বিয়ে সেদিনই বর্ণ ঠিক করেছে, যেদিন মায়েরা সুখের জন্য প্রস্তাব রেখেছিল। জেসির পরিবার আর বর্ণ ছাড়া যেটা কারো জানার সাধ্য হয়নি। বর্ণর পাড়িয়ে দেওয়া রুমালখানা হাতে নিল সুখ। আস্তে ধীরে অশ্রু ভেজা চোখ মুছে কাজল লেপটে গেছে অল্প বিস্তর। বর্ণ আর চোখে একবার দেখল। ক্যান আই হেল্প ইউ? এমনভাবে তাকালো সুখ যেন ভুল জায়গায় বেফাস মন্তব্য করে ফেলেছে সে। অবশ্য বর্ণ তোয়াক্কা করল না সেসব থুতনিতে ধরে। পরবর্তী কোনো কথা ছাড়াই সুখকে নিকটে নিয়ে এলো। একদম পরস্পরের ঠোঁট ছুঁই ছুঁই। হাত থেকে রুমাল আলগা হয়ে আসে সুখের। পড়ে যাওয়ার আগে বর্ণ ক্যাচ করে নেয়। সযত্নে ল্যাপটানো কাজল মুছে দিয়ে চোখে চোখ রাখে। আবেশ মাখা গলায় সুর টেনেই বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইফ ইউ নিউ হাউ সেডাকটিভ ইউ লুক। সুখের দৃষ্টি কাঁপছে হুটহাট, দাঁতে দাঁত চেপে চিবুক থেকে হাত সরিয়ে জড়সড় হয়ে বসলো। চতুর্দিক থেকে উৎসুক দৃষ্টিরা ওত পেতে তাদের দেখছে। বিয়ে হতে না হতেই তোমার ছেলে কেমন নির্লজ্জের মতো জনসম্মুখে আমাদের মুখ সুখ মায়ের খেদমত করছে দেখছো? আমার চোখ নেই? আইজার পাল্টা প্রশ্নে কপাল ঘোটালেন আজাদ সাহেব। বলেন, তা থাকবে না কেন? অবশ্যই আছে। তাহলে নতুন করে জিজ্ঞেস করছো কেন? তুমি যা দেখছো আমিও তাই দেখছি। এমনকি উপস্থিত সবাই দেখছে তোমার ছেলের বউয়ের পাগলামি। আচ্ছা, ও এখন আমার ছেলে হয়ে গেল। আইজার জবাব না দিয়ে বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে অন্যত্র পা চালান। মাথা ভার হয়ে আছে। উপরন্তু আগাম বারটা ছাড়াই চোখের পলকে ছেলে বিয়ে করে নিয়েছে। এই সম্পর্কটায় তিনি রাজি কিনা কিংবা তার মতামতটুকু প্রয়োজন মনে করল না। মা হিসেবে এতটা তুচ্ছ তিনি। অভিমানে বুক ভারী হয়ে আসে আইজার। আজ থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। আয় ভাই, কোলাকুলি করি। তুমি এই বিয়েতে খুশি? ছেলে বিয়ে করেছে, বউ আর মা দুটো একসাথে পেয়েছি, খুশি হব না? তাছাড়া অসন্তোষ প্রকাশ করে লাভটা কী হবে? শুকনোতে লাফিয়ে মরলেও আমার জিদি ছেলেটা শুনতো না। শেষের বাক্যটা বললেন ভীষণ আফসোস নিয়ে। তামিদ সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। অদূর থেকে এক দৃষ্টিতে স্টেজের দিকে চেয়ে রইলেন। বর্ণকে বলা হয়েছিল এই সম্পর্কে কেউ হস্তক্ষেপ করবে না। যদি সুখ স্বেচ্ছায় তাকে বিয়ে করবে বলে আসরে উপস্থিত হয়। আমার মেয়েকে তোমার পাজিটা রাজি করালো কি করে? আজাদ সাহেব ঈষৎ ভাবুক হলেন খানিকক্ষণ। কি যেন ভেবে ফুস করে তপ্ত দম ছেড়ে বললেন, দেখতে হবে না ছেলেটা কার? ভাব একবার, তোর জেদি হিংসুকে এক তুড়িতে বশ করে কিভাবে আসরে এনেছে তখন। গর্ব করছো? মেয়ে জামাই হিসেবে তো আমি ওর মাঝে কোনো গুণে খুঁজে পাচ্ছি না। কেমন বেয়াদবের মতো বলছিল আমার মেয়েকে চেয়ে না পেলে ছিনিয়ে নিবে। বুকের পাটা কত বড়! আতঙ্কিত চোখে চতুর্দিকে বার কয়েক নজর হাঁটিয়ে নেয় শোক। একবার নিজেকে পরখ করে। হাতের তালু খামছে হয়তো অজানা ভয়। বোম ফিট করা হয়েছে নাকি এখানে?
ঢোকিলে এদিক ওদিক নজর ছিটানোর ফাঁকে বেখেয়ালে খানিক দূরের স্টেজে দৃষ্টি গেল। বরকনের জন্য আলাদা আলাদা স্টেজ তৈরি হয়েছিল। এখন যেহেতু বিয়ের জুটি দুটো, তাই বর্তমানে দুটো স্টেজ, দু জুটির অবস্থান। অপর স্টেজে মেহেরাবের পাশে জেসি। লোকে ছবি তুলছে, কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ বা মুখ ভেঙচি কেটে আদিক্ষেতা বলে চলে দিচ্ছে। মেহেরাবের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে চোখাচোখি হয়ে গেল হঠাৎ। অপরাধ বোধ কাজ করে সুখের। সে কখনোই চায়নি দূরের মানুষটা এভাবে ঠকে যাক, কিন্তু ভাগ্যে লিখন সেটা যে খণ্ডন করার সার্থক কারণ নেই। নজর ফিরিয়ে আনফুল, আমি এদিকে। টুপ করে চোখ খেঁচল সুখ। আগামী 1 মিনিট তাকে চুপচাপ বসে থাকতে হুমকি দিয়েছে বর্ণ, তাই বাধ্য হয়ে নিশ্চুপ বসেছিল। সময় শেষ হতেই বর্ণ দৃষ্টি আকর্ষণ করে বোঝালো, হয়ে গেছে তো বিয়ে, আপনার জেদের কাছে হার মেনে নিলাম। জিতেছেন আপনি, এবার বোমগুলো ডিফিউজ করুন। বর্ণ নিরুত্তাপ বসে রইল। খানিক এসে গেল সুখের নিকটে। ফটোশুট হচ্ছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে এক হাত সুখের কোমরে রেখে বলল কণ্ঠ খাদে নামে। স্মাইল প্লিজ। অথচ দম আটকে সেই দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয় সুখ। প্রথমবার আপত্তিকর পুরুষালী স্পর্শে নাজুক শরীর থরথরিয়ে কেঁপে উঠল অচিরে। অভ্রসহ আরো কিছু স্বর চেঁচিয়ে ওঠে, আফি মুখ গুমরা কেন? ছবি ভালো আসছে না, একটু হাসো। সুখের কানে পৌঁছায় না সেসব। খানিকটা সময় স্তব্ধ থাকে। এরপর ছুটে আসতে নিলে বর্ণ হাতের বাঁধন কারো করে। দৃষ্টি ক্যামেরার দিকে। সুখের দম বন্ধকর প্রতিক্রিয়া দেখানোই না, অথবা আর চোখে দেখেও সুখকে বুঝতে দিল না তা। হাতের পেটে সজোরে চিমটি কাটতেই বর্ণ মিছিমিছি আর্তনাদ করে বলল ধূর্ত স্বরে, রিল্যাক্স জানেমান, এটা পাবলিক প্লেস। সুখ ক্ষিপ্র চোখে শাসায়, ঠোঁট নাড়ল। কিছু বললাম আপনাকে, বোম ডিফিউজ করতেছেন। দোস্ত, ভাবিকে কোলে করে নিচে হেঁটে আয়, শুট করব। সিয়ামের গলা উঁচিয়ে উক্তিটি করা শেষ হতেই এক ঝটকায় সুখকে কোলে তুলে ফেলল বর্ণ। স্টেজ ছেড়ে ধীরে নেমে আসতে নাই। সকলে হই হই করে উঠল সমস্বরে। ফুলের পাপড়ির বৃষ্টি ঝরে পড়ে মাথার ওপর। সুখ তখন পাথর বনে গেল। গলা পেঁচিয়ে আছে বর্ণর, শ্বাসটাও নিচ্ছে না। বর্ণ কানের কাছে ঠোঁটিয়ে বলল অপরাধী গলায়, সো সরি সুইটহার্ট, একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বোমগুলো নকল ছিল সব। একটা বিস্ফোরণ কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটল যেন। সুখ নির্বাক বনে স্থির চেয়ে থাকে কেবল। ঠিক কি বলা উচিত, প্রতিক্রিয়া কেমন দেখানো উচিত খুঁজে পায় না তৎক্ষণাৎ। বড় হেঁটে যাচ্ছে দৃষ্টি সামনে রেখে, ঠোঁটে হাসি, ঝকঝকে চকচকে লাইট, ফুলের বৃষ্টি, ক্যামেরা, মানুষের শোরগোল কর্ণকুহরে পৌঁছেও যেন পৌঁছতে পারে না সুখের সম্মতি। ফিরতেই রাগে দুঃখে ভঙ্গুর বনে বর্ণর ঘাড়ের পিছু যেখানে তার হাত ছিল সেখানে নখে খামচি ধরল কাকড়ার মতো সর্বস্ব দিয়ে। এছাড়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর অন্য কোনো মাধ্যম খুঁজে পেল না। চিনচিনে ব্যথা অনুভূত করে বর্ণফের কানের গোড়ায় ফিসফিসিয়ে বলল ছন্দ ব্যথা তোর স্বরে, জঙ্গলি বিল্লির মতো এমন খামচি কোথায়, কখন, কোন পজিশনে দেয় জানিস তো? বলি। মুখটা যথাসাধ্য দূরে সরিয়ে এনে সুখ, ঠোঁটের হাসি, কথার ধরন সবকিছু অসভ্যের মতন শোনাচ্ছে লোকটার। নজর গেল আশেপাশে। আম্মু, আব্বু, বড় আব্বু, আপি, খালামণিরা, সব কাজিন সহ আরো অনেকের উপস্থিতি তাদের দুপাশে। এতক্ষণ ধরে সেদিকে খেয়াল না করলেও এবার স্পষ্ট সকলের দৃষ্টি অবলোকন করলো সুখ। এরপর হতভম্ব মুখে নিজের অবস্থান পরখ করলো। তার ধ্যানেই ছিল না যে সে এখনো রকস্টার আশফিয়ান বর্ণর কোলে চড়ে আছে। লজ্জায় আড়ষ্টে জবুথবু হয়ে বর্ণর বুকে মাথা চেকিয়ে চোখ খিঁচল সুখ। রাগ, ক্ষোভ সব যেন মিয়ে গেল হাওয়ায়। এতগুলো মানুষের সামনে কোন পুরুষের কোলে উঠেছে সে ভাবতেই মাটি ফাঁক করে লুকিয়ে পড়ার ইচ্ছে যাচ্ছে। ছটফটিয়ে উঠেও নামতে পারল না, বরং কানের কাছে বর্ণর মোহনীয় কণ্ঠ হজম করতে হলো। বুকে প্রশান্তির ঢেউ উঠেছে ফুল, কান পেতে দেখ একবার, তোর নামে গর্জে উঠছে হৃদয়। হাত বাড়িয়ে দেয় মেহেরাব, হাতের কবজিতে রক্তাক্ত ব্যান্ডেজ।
কিভাবে আঘাত পেয়েছে বলেনি সে। মায়েরা বার কয়েক জানতে চেয়েও বলতে পারেনি। এড়িয়ে গেছে বিষয়টি। বর্ণ উপনিশ মাথা ঝাঁকিয়ে হ্যান্ডশেক করে বলল, সরি বাট নট সরি। তার ছিল হাসলো বোধ হয় মেহেরাব। বর্ণ এক ঝলক জেসিকে দেখিয়ে বলল, ও আমার কাছে তুফার মতোই। হাজার কোটি পুরুষের ভিড়ে ছোট বোনটির জীবনসঙ্গী হিসেবে আপনাকে সিলেক্ট করেছি ডক্টর। আশা করি তার যত্নে কোনো ত্রুটি রাখবেন না। দুকদম আগে বাড়ায় জিসানকে জড়িয়ে কাঁদছে জেসি। একমাত্র ভাই ছাড়া কেউ নেই তার। ভাইয়ের ছায়াতলে বড় হয়েছে জ্ঞান হবার পর থেকে। বাবা মাকে ছবিতেই দেখেছে, আর ভাইয়ের মুখে মুখেই তাদের আদর ভালোবাসার গল্প শুনে কল্পনাতে অনুভব করেছে। মিসেস মায়রা। মায়েরা চমকে তাকালো অপ্রস্তুত হেসে। এতক্ষণ জেসি আর জিসানের আবেগপ্রবণ দৃশ্যটা দেখছিল এক দৃষ্টিতে। দুজনের মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা, টান, মায়া সবকিছু আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে নির্মল চোখের জলগুলোতে। সে ইতোমধ্যে জেনেছে জেসি সম্পর্কে। জিসানি বলেছে, ক্ষমাও চেয়েছে, কিন্তু ক্ষমা চাওয়ার কারণটা উল্লেখ করেনি। নতুন জীবনের জন্য শুভকামনা। মৃদু হেসে জানালো মায়রা। বর্ণর মুখটা যথেষ্ট গম্ভীর হয়। থ্যাঙ্কস এ লট। ভাইয়ের বইয়ের উপর সোকল ননদিনীর মতো নির্যাতন করবেন না, বিশ্বাসটা রাখতে পারি নিশ্চয়ই। এত বাজেভাবে ঠকানোর পরও এই বিশ্বাসটা রেখে বোকার স্বর্গে বাস করেছেন বলে আমার ভুল হবে না নিশ্চয়ই। বুকে হাত পিঠে যথেষ্ট শক্ত গলায় বলে মায়রা। বর্ণ মৃদু হাসে। নো নো, আসফিয়ান বর্ণ মানুষ চিনতে ভুল করে না। পরস্পরই মুখের হাসিটা ধপ করে নিভে গেল। তর্জনীতে ঠোঁট স্লাইড করে অদ্ভুত কঠিন দৃষ্টি ছুড়ে অদৃশ্যে। স্মৃতিপটে বোধ হয় কিছু ভাসলো তখন। চোয়াল শক্ত হয় অচিরেই। হাত মুঠোবদ্ধ করে বিড়বিড় করে, ওয়ান্স আপন এ টাইম ভুল হয়েছিল বর্ণ, ইউ মেড এ মিস্টেক। টকবকিয়ে ঘোড়া ছুটে চলেছে তুমুল বেগে। মৃদু আতঙ্ক, অজানা উচ্ছ্বাস, নতুন অনুভূতি, জোয়ারে সুখের সর্বাঙ্গ কাঁপছে পুনরায়। ঘোড়ার পিঠে আছে সে, লাগাম বর্ণর হাতে। তার এককালে শখের পুরুষ, কল্পনার রাজত্বে কেবল যার রাজ চলত। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে সেই পুরুষ আসফিয়ান বর্ণ, যাকে খানিক আগে কবুল করে হালাল পুরুষ হিসেবে গ্রহণ করেছে। বনর সঙ্গ দিতে সে চায়নি প্রথমে। সকলের জোড়াজড়িতে মানুষটার হাত ধরে ঘোড়ার পিঠে আহরণ করেছে। আব্বু থেকে যে চোখের ভাষায় বলেও ছিল, আমি ওনার সাথে নয় আব্বু, তোমার সাথে বাড়ি ফিরতে চাই। রাতের বিশালাকার আকাশটা আধারে ঠেকে গেলেও রাস্তার দুকুলে ল্যাম্পপোস্টের আলোতে আশপাশ দিনের মতোই আলোকিত। আশ্চর্যজনক এক ব্যাপার লক্ষ্য করলো সুখ। পুরো রাস্তা খালি, কেবল তারা দুজন এবং ঘোড়া ব্যতীত। শহরের মানুষজন কোথায়? তারাই বা কোন পথে আছে? সুখ জানে না, শহরের পথঘাট চেনে না সে, এতই নির্বোধ। আরো শক্ত করে জড়িয়ে ধর ফুল। মিহি গলায় বলল বর্ণ। বাক্যটি উপহাস বই, অন্য কিছু মনে হলো না সুখের কাছে। কেননা সে ঘোড়ার পেট থেকে ছিটকে পড়ার ভয়ে লোকটার গলা এমনভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছে, নির্ঘাত নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। ছেড়ে দিতে হাত আলগা করতে গিয়েও পুনরায় তড়িঘড়ি করে জড়িয়ে ধরল। বেশিক্ষণ তো ধরছে না, ব্যাস দিবাসের চৌকাট অবধি। এরপর একটা বিহিতে আসতে হবে। ঠকিয়ে বিয়ে করা হয়েছে তাকে, মিথ্যেবাদী, ধোকাবাজ। ঘাড় বাঁকিয়ে চোখ উল্টে বর্ণর ঘরমাক্ত মুখশ্রীতে নজর রাখে সুখ। দৃষ্টিতে পরিবর্তন দেখা দেয় পরপরই। চেয়ে থাকে তৃষ্ণায়। চাতক পাখির মতো ডায়েরির মাঝে একটা পৃষ্ঠা ছিল, তাতে একটা লেখা, প্রিয় শখের পুরুষ, আপনাকে নিয়ে ঘেরা কল্প জগতে সর্বদা চুপটি করে বসে থাকা রাজকুমারী সেজে, রাজার কুমার হয়ে ঘোড়ার পিঠে চড়ে টকবকিয়ে ছুটে আপনি কি কখনো আমাকে তুলে নিতে আসবেন? এই অপেক্ষার অবসান ঘটবে কি কখনো? এই একতরফা অবাধ্য অনুভূতিগুলোর সার্থকতা মিলবে এই জন্মে? শুনুন সুন্দর পুরুষ, চুপি চুপি কানে কানে বলি, আমি আপনাকে ভালোবাসি। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত নিজের করে পাওয়ার লোভে মুখিয়ে থাকবো, যতক্ষণ আপনি স্বেচ্ছায় আমাকে ভেঙে চুরে অন্য কারো হয়ে যাচ্ছেন। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে গালবে। এটা কি বাস্তব, না বাস্তবে ঢুকে পড়া কোনো ভ্রম? সুখ দ্বিধান্বিত চোখে ফ্যালফ্যাল তাকিয়ে থাকলো
হঠাৎ এক ঝলক চোখে চোখ রেখে বর্ণ বলল হঠাৎই, কবুল বলেছি, তার উপর খোলা আকাশ, আধার রাত, একা দুজন, ফাঁকা রাস্তা। চলো দুজন মিলেমিশে কিসুমিসু করি আজ। অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে জেসির। হাতের উল্টো পিঠে মুছেও কুল কিনারা পাচ্ছে না। হাইওয়ে রাস্তায় ফুলে রঙিন গাড়িটি ছুটছে সাই সাই, ক্ষণে ক্ষণে থামছে, আবার ছুটছে। একদিক থেকে অন্যদিকে মোড় নিচ্ছে। মেহেরাবের মুখে অত্যন্ত গম্ভীর, আর চোখে একবার পাশের মেয়েটাকে দেখলো। মায়া হলো বোধ করি। পকেট থেকে সফেদ রুমালটা বের করে না তাকিয়ে আলকোছে বাড়িয়ে দেয়। জেসি চমকালো অল্প, একবার অশ্রুসিক্ত চোখে ড্যাব ড্যাবে মেহেরাবের দিকে চেয়ে এরপর রুমালটা হাতে নিয়ে চোখ মুছল। একটা ধন্যবাদ দেওয়া উচিত হয়তো, তবে কান্নার দাপটে বের হয় না মুখ ফুঁড়ে। ঢাকার উদ্দেশ্যে ছুটছে তারা, এই শহর ছেড়ে বহু দূরে, যেখানে আর ভাইয়াকে পাবে না জেসি। ভাবতেই হু হু কান্না সে গলায় কাছে দলা পাকিয়ে শ্বাসরোধ হয়ে আসতে চাইছে। হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ভাইয়ার কল। ইতিপূর্বে 10-এর অধিকবার কল দিয়েছে, কথাও হয়েছে প্রতিবার। রিসিভ করে কানে তুলল। ভাইয়া। ঠোঁট পাকিয়ে আহ্লাদে কেঁদে ফেলল। আকাশের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে জিসান। বুকটা পুড়ছে বোনের জন্য। এইমাত্র আপনজন, একমাত্র আপনজন, বুকের কলিজা পোতার, যার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে একা একা এই নিষ্ঠুর পৃথিবীর সাথে লড়তে শিখেছিল সে 14 বছর বয়সে। আজ তার সর্বস্ব আদর যত্ন পোষা খাঁচার পাখিটা অন্য কারো হাতে তুলে দিয়েছে সারা জীবনের জন্য। জিসান জানে মেহেরাবকে ঠকানো হয়েছে, কিন্তু আশফিয়ান বর্ণর ভূমিকাও যে তার জীবনে অপরিসীম। ওই সাইকো উন্মাদ রকস্টার তার জানের একাংশ বললেও সই। এর পেছনেও আছে বিরাট এক ইতিহাস। জিসান বর্ণকে চোখ বুজে বিশ্বাস করে। সে বলেছে জেসির জীবনসঙ্গী হিসেবে মেহেরাব পারফেক্ট, তার কাছে জেসি নিরাপদ এবং যত্নে থাকবে, এক কথায় মেনে নিয়েছে জিসান। সে এটারও জানতো যে একমাত্র সুখের জন্য চিফ অফ দ্য গ্যাং এবি, যার এক ইশারায় গ্যাংয়ের হাজার হাজার সদস্য বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধটুকুও করবে না। সেই চিফ কিছু মুহূর্তের জন্য নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছিল সাধারণ এক ডক্টরকে। জিসান দীর্ঘশ্বাস ছাড়ে ক্ষীণ গলায় বলে, কাঁদে না বনু, ফোনটা মেহরাবকে দে। গম্ভীর মুখ মানুষটির দিকে তাকায় জেসি। সংকোচ লাগছে, তবুও কাপা হাতে ফোনটা বাড়িয়ে দেয়। ভাইয়া কথা বলবে আপনার সাথে। অতিথিরা সব কমিউনিটি সেন্টার থেকে নিজেদের ঘরে ফিরে গেছে। নিকটাত্মীয় বলতে খালামণিরা এবং এক ঝাঁক কাজিন মহল রয়ে গেছে নিপাশে। সুখকে ড্রয়িং স্পেসে পুতুলের মতো বসিয়ে রাখা হয় গত আধা ঘন্টা সময় ধরে। বর্ণ বেরিয়ে গেছে কোথাও। আইজা একদমই মন খারাপ দেখায়নি সুখকে। মিষ্টিমুখ করিয়ে বাড়ির চৌকাঠ থেকে বরণ করে নিয়েছে ভদ্রমহিলা। সবকিছুর ঊর্ধ্বে সুখকে রুবায়াতের মতো স্নেহ করেন সেই ছোট্ট থেকেই। এটা অস্বীকার করার মতো নয়। সুখ চুপচাপ বসে, যেন মাটির শান্ত খণ্ডটি। তাতে প্রাণ আছে, কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নেই। মন খারাপই নিয়ে গুনগুন করছে কাজিনগুলো। রশ্মিতা তো বিষণ্ণ মনে বলেই ফেলল, বর্ণ ভাইয়া বিয়ে করেছে, তাও সুখকে। এটা কিছুতেই মানতে পারছি না। আমার ক্রাশ ছিল, কাজিনী যেহেতু বিয়ে করবে, আমি কি দোষ করেছি? আমাকে চোখে পড়লো না ভাইয়ার? ইব্রাত মেজো খালামণির মেয়ে, সে বলল নাক কুঁচকে, ভাইয়া সামনে গিয়ে বল, দুটো চর খেয়ে দাঁতের গোড়া নড়বড় করে আয়, যা যা। কি সাসপেন্স সিন ছিল এর! ইস, কেউ যদি এভাবে আমার জন্য ঘোড়ায় চড়ে আসতো। মেহিকা বলল। সুখের কানে অল্প বিস্তর আসে তাদের কথোপকথন, আর চোখে দেখলো প্রত্যেককে একজনের মুখভঙ্গি এক এক রকম। হানিফা বেগম উপস্থিত আছেন বৃদ্ধা, আপাতত স্তব্ধ মুখে রানী। হয় না কিছু, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আদরের নাতির করা আজকের কার্যকলাপে তিনি ঘরে রয়েছেন এখনো। তুফা এসে দাঁড়ালো দৃশ্যপটে। চল পাখি বাসর ঘরে, ভাইয়া এসে পড়বে এখনই। বাসর ঘর শব্দটা কর্ণকুহরে পৌঁছতেই ধক ধক করে উঠতে অন্তঃকরণ। হুলস্থুল চোখ তুলে চাইল সুখ। তুফার ঠোঁট জুড়ে দুষ্টু হাসি। নিজ হাতে ক্রাশের বাসর ঘর সাজিয়েছি, এখন বউকে রেখেও আসতে হবে, দরজাও ধরতে হবে। বিড়বিড় করে রশ্মিতা হতাশার শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চলো গাইস, আজ ভাইয়ার পকেট ফাঁকা করব।
সুখ একদমই চাইছিল না বর্ণর রুমে যেতে। জোরপূর্বক 9 জন কাচিন চেপে চুপে ফুলে সাজানো বেডে বসিয়ে দিয়ে দ্বার আটকে দিয়ে নিজেরা দ্বারের সামনে দাঁড়িয়ে রইল। তর্ক বিতর্কের মনোভাব প্রত্যেকের। ভেবেছিল তারা একটা অ্যামাউন্ট পড়বে, বর্ণর পক্ষ তার চেয়ে কম দেওয়ার দাবি জানাবে। শুরু হবে তর্ক বিতর্ক। এরপর বরের দল কনের দলের কাছে হার মেনে নেবে। কিন্তু বাস্তবতা যে বড্ড নিষ্ঠুর। ঘটনা ঘটে গেল উল্টোটা। বর্ণ ক্রেডিট কার্ড ধরিয়ে দিল চুপচাপ। ধমকায়নি, তবে দাঁড় ছেড়ে সরে দাঁড়াতে এমনভাবে আদেশ ছিল বেশিক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস হয়নি কারো। রশ্মিতা এবার বুক ভরে স্বস্তির শ্বাস ছেড়েই বলল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। যাক বাবা, ভাইয়া আমাকে পছন্দ করেনি, তার জন্য শুক্রিয়া। সুখের কপালটা নির্ঘাত পড়ল এমন জল্লাদের নজরে পড়ে। মেয়েরা যারা আই লাভ ইউ রকেস্টার বলে, মুখে ফেনা তুলে, তারা যদি আমাদের সাথে করা ভাইয়ার জল্লাদি আচরণগুলো দেখতো, নিঃসন্দেহে সালাম ঠুকে গুড বাই জানিয়ে বিদায় নিত নির্বোধ মেয়েরা। সাজানো বেডে নববধূ বেশে সুখ, পরনে গাঢ় খয়েরি রঙের একখানা সুন্দর ডিজাইনের ভারী শাড়ি, পা তুলে দু হাতে হাঁটু জড়িয়ে বসে। দরজা খোলার আওয়াজটা কানের গভীরে তীরের মতো বিঁধল। অন্তঃস্থলে যতই তাণ্ডব চলুক, ওপরে ওপরে সে যথেষ্ট স্ট্রং। ঢোকিলে শাড়ি খামচে রেখে চুপ করে বসে রইল। হাতের তালু কাঁপছে, অস্থিরতায় শরীর কাঁপছে মৃদুমন্দ। চেয়েও কাঁপুনি থামাতে না পেরে নিজের ওপর নিজেই মহাবিরক্ত সুখ। বর্ণ ধীরে এগিয়ে এসে শেরওয়ানি পাল্টে ফেলেছিল সেই প্রথমেই। এসে বেডের কিনারে থামে। ঘরটা রূপালি আলোয় আলোকিত। বেডের চারপাশে ঝিনুকপাতি মিটমিট করছে রূপালি রঙা। রিমোট কন্ট্রোলার দিয়ে কক্ষের আলো জ্বালিয়ে দিয়ে সুখের দিকে তাকায় এক ঝলক। সালাম দিতে শিখিয়ে দেওয়া হয়েছে সুখকে, কিন্তু সে চুপচাপ। এর অবশ্য কারণ আছে, সেটা অনুলেখা। ঈষৎ মাথা নামিয়ে আর চোখে যায়। বর্ণ নিঃশব্দে হাতের ঘড়ি খুলছে, সেটা আবার বেডসাইড বক্সে রাখছে। শাড়ির কলার টেনে ঠিক করেছে, হাতা গোটাচ্ছে। অস্বস্তি ঢাকছে নাকি? রকস্টার আশফিয়ান বর্ণরও অস্বস্তি হয় বুঝি। ব্যাপারটা আশ্চর্যতম এবং হাস্যকর। আচমকা ঝুঁকে আসতেই সুখ পিছিয়ে গেল তড়িৎ। হাত তুলে থেমে যেতে বাধ্য করলো বর্ণকে। ফাইনালি তুই এই আশিকের এক্সাইটমেন্টে একটা হাগি তো করতে চাইছি, অন্য কিছুর আবদার তো এখনো রাখিনি। ভীষণ হতাশ মিশ্রিত অবাক শোনায় তার কণ্ঠ। ঠোঁট নেড়ে এবং হাতের ইশারায় বলল, একদম ছোঁয়ার কল্পনাও করবেন না আমায়। বর্ণর মুখটা ছোট হয়ে এলো। সরি সুইটহার্ট, ইতিমধ্যে আমি না বাসরের প্ল্যানও সাজিয়ে ফেলেছি স্বপ্নে। চোখ খিচে দু হাত কিরমিরিয়ে অন্যত্র ফিরে গেল সুখ। নির্লজ্জের বাচ্চা, মুখে কিছুই আটকায় না আজকাল। সুপার গ্লু দিয়ে ঠোঁট দুটো আজীবনের জন্য বন্ধ করে দিতে পারলে ভালো হতো। বর্ণ ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। ঘাড়ে হাত মালিশ করে গলা খাকারি দিয়ে ভ্রু উঁচিয়ে ভাবুক গলায় বলল, কে যেন আজ সারা পথ আমার গলাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে ঘাড় ব্যথা করে দিয়েছে। তাকে খুঁজছি সেই কখন থেকে, কিন্তু দেখা পাচ্ছি না। তুই কোথাও দেখেছিস তাকে? দাঁতে দাঁত চেপে চট করে সুখ ফিরল। কেন যে লোকের প্ররোচনায় ঘোড়ায় চড়তে গেল, আর কেনই বা লোকটার গলা জড়িয়ে ধরতে গেল। আফসোস। সুখকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে মিছিমিছি ভয়ে বুকে হাত চাপে বর্ণ। ও তুই দেখিসনি তাই না? কোনো ব্যাপার না, আমি খুঁজে নেব। সুখ জবাব দেয় না, কঠিন দৃষ্টি নিক্ষেপ করে। এরপর নজর সরিয়ে আনে বর্ণ হাসি মৃদু। একটু সময় করায় হঠাৎ সুখের পা টেনে বেডের কিনারে পা ঝুলিয়ে বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় নিষেধ করার সুযোগটাও পেল না সুখ। হতভম্ব দৃষ্টিপাত। বর্ণ নিজেও দু হাঁটু গেড়ে বসলো ফ্লোরে। অদ্ভুত শীতলার কোমল হয়ে আসে চাহনি। আলগোছে দুহাতে কান ধরে হঠাৎ মিহি গলায় বলে গেল, অনেক যন্ত্রণা দিয়েছি না তোকে? খুব দুঃখ দিয়েছি অন্তরে, সব ফিরিয়ে নিলাম। কারো সামনে মাথা নত করার স্বভাব আশফিয়ান বর্ণর ক্যারেক্টারে নেই, ছিল না। আজ নিয়মের বিপরীতে হেঁটে তোর সামনে নত স্বীকার করছি ফুল। হার মেনে নিলাম। সেদিন তোর বলা শেষ কথাগুলোর কাছে একটু ভালোবাসো আমায়। কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামীটা হয়ে দেখাবো। খুব আদরে জড়িয়ে নেব তোকে। নীরবতা নেমে এলো কক্ষ জুড়ে। সবকিছু স্থির। বাতাসের ছিটে ফোটাও নেই। দেহ অবশ হয়ে আসছে সুখের। দৃষ্টিরা থমকেছে পাথরের মতন।
বুকের ভেতর সমুদ্রের গর্জন ওঠা ঢেউ খেলে যায়। আচমকা খেপে গেল সে, ক্ষিপ্র মেজাজেই বোঝালো। যা করেছেন তাতে ভালোবাসা দেখি না আমি, জেদ স্বার্থপরতা ছিনিয়ে নেয়া। একটু দম ছেড়ে, চিট করেছেন আপনি। আই হেট ইউ। মানি না এই বিয়ে, আর না মানবো আপনাকে স্বামী হিসেবে। আই ওয়ান্ট ডিভোর্স। বন শীতল চোখে চেয়ে রয় অনেকক্ষণ, মৃদু হাসি ফুটে অধরে, যেন সুখের কথাগুলোর বিপরীত বাক্য শুনছে সে। খানিকটা নিকটে ঘেঁষে গেল, বলল শান্ত গলায়,